দর্শক, স্বাগত জানাচ্ছি দৈনিক সকালবেলা থেকে। সাথে রয়েছে আমি মাহমুদ বিন মারুফ। দৈনিক সকালবেলা নিয়মিত আয়োজন সকালবেলা সমসাময়িক। সকালবেলা সমসাময়িকে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক যা কিছু ঘটছে আমরা তা নিয়ে আলোচনা করে থাকি। আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন জনাব অনক আলী হোসেন জাহেদী, নির্বাহী সম্পাদক দৈনিক সকালবেলা। স্বাগত আপনাকে। আপনাকেও স্বাগত এবং স্বাগত জানাচ্ছি তাদের যারা এই অনুষ্ঠানটি দেখছেন। আপনি নিশ্চয়ই জানেন যে জাতীয় দৈনিক কালের কণ্ঠ আজ একটি বড় লিড করেছে। সেটা হচ্ছে কৃষির দেশ নিজের টার্গেট। মূলত ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়েই এই অনুসন্ধানী প্রতিবেদন। এই প্রতিবেদনে উঠে এসেছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস কীভাবে নিজের ক্ষমতা বলে ওনার গ্রামীণ যে ট্রাস্ট, সে গ্রামীণ ট্রাস্টের অধীনে একটি বিশ্ববিদ্যালয় এবং একটি টেলিকম এবং গ্রামীণ ব্যাংকের যে সরকারি যে মালিকানা সেটা কমিয়ে নিয়ে আসা, সব মিলিয়ে এই প্রতিবেদনটা করা। আপনার এই প্রতিবেদনটা দেখে কি মনে হয়েছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস আসলে কি করলেন এই 17 বছরের শাসন আমলে, অনেক 17 ধন্যবাদ মাসের আপনাকে। শাসন আমলে? অনেক ধন্যবাদ আপনাকে। আমি সংবাদটি দেখেছি, কিসের দেশ নিজেরটা আগে, এমন শিরোনামে খবর করেছেন জাতীয় দৈনিক কালের কণ্ঠ, আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আমি খুব অবাক হয়েছি, ক্ষমতায় থেকে এমন শিরোনাম, এমন সুবিধা নেওয়া বাংলাদেশের ইতিহাসে কখনো ঘটেছে বলে আমার জানা নেই। আমি নিউজটা পড়ে স্তম্ভিত হয়েছি, অবাক হয়েছি। আমি ভেবেছি, আমাদের রাষ্ট্রপ্রধানদের চরিত্রের দৃষ্টান্ত যদি এই থাকে, তাহলে বাংলাদেশ আগামীতে কোথায় যাবে। আমি দেখেছি ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মতো দায়িত্বে থেকে এবং রাষ্ট্রের নির্বাহী ক্ষমতার দায়িত্বে থেকে গ্রামীণ ব্যাংক নামে একটি প্রতিষ্ঠান, যেখানে সরকারের 25% শেয়ার ছিল, সেটা কমিয়ে 10% করেছে। আমি সম্মানিত দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন রাখতে চাই, গ্রামীণ ব্যাংকের এই 90% মালিকানা আসলে কাদের? আপনারা কি তাদের কখনো দেখেছেন? তাদের কোনো সাধারণ সভা হয়েছে? তাদের কি পরিমাণ লভ্যাংশ তারা পায়? তারা আসলে কারা? এই বিষয়টি আজ অজানা। আপনি নিশ্চয়ই জানবেন, গ্রামীণ ব্যাংক মানেই ডক্টর ইউনূস। আবার উনার পক্ষ থেকে বলা হয় উনি গ্রামীণ ব্যাংকের কেউ না। ভাবতে অবাক লাগে। একই সাথে গ্রামীণ কল্যাণ ট্রাস্টের 1043 কোটি টাকার কর ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল। এছাড়া রায় ছিল 666 কোটি টাকার ওনাকে পরিশোধ করতে হবে সরকারকে। উনি ক্ষমতায় থেকে এটি মওকুফ করিয়েছেন। কার টাকা? জনগণের টাকা, রাষ্ট্রের টাকা, আপনার এবং আমার টাকা। এই যে ক্ষমতায় থেকে এই যে অনৈতিক অবৈধ সুবিধা নিয়ে যে ঘৃণিত দৃষ্টান্ত তিনি স্থাপন করলেন, আগামী দিনে রাষ্ট্রপ্রধানরা সে থেকে শিক্ষা নেবেন কিনা আমি জানি না, তবে এই টাকা আদায়যোগ্য। ডক্টর মোহাম্মদ ইউনূস পাচার হওয়া টাকার অনেক গল্প করেছেন, টাকা আদায়ের চেষ্টা করেছেন, কিন্তু নিজের এই মওকুফের টাকা ওনার কি ফেরত দেওয়া উচিত না? বিবেক কি বলে? আপনারা কি বলেন? ভালো বলেছেন। আমি আপনাকে আরেকটু প্রশ্ন করতে চাই, সেটা হলো নিজের 7টি মামলা ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের, বিভিন্ন মামলা। সেটা আপনি যেটা বললেন যে কর মওকুফ, করের যে ফাঁকি দেয়া, যে ফাঁকির মামলা সহ 7টি মামলা ছিল। এই 7 মামলা থেকে তিনি খালাস পেয়েছেন বিশেষ ক্ষমতা ব্যবহার করে কিনা, এই ব্যাপারে একটু প্রশ্ন রাখতে চাই। আসলে শপথের আগে শ্রম আইনে তার বিরুদ্ধে 7টি মামলা ছিল এবং কোনো কোনো মামলায় তার সাজা হয়েছে। এই 7টি মামলায় তিনি খালাস পেয়েছেন। হঠাৎ করেই এই যে 7টি মামলায় তিনি খালাস পেলেন, কোন বিচারিক মানদণ্ডে, এটি একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এছাড়া তিনি একটি গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের নামে অনুমোদন নিয়েছেন। কত দ্রুত তিনি অনুমোদনটি নিয়েছেন সেটা ভাবলে আপনি অবাক হবেন। যে বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছেন 17ই ডিসেম্বর, পরিদর্শন করেছে 23 জানুয়ারি, 17ই মার্চ তিনি অনুমোদনটি পেলেন।
এই যে গ্রামীণ বিশ্ববিদ্যালয় এত দ্রুত অনুমোদন দেওয়া হলো, তিনি ক্ষমতায় থাকাকালীন সময় রাষ্ট্রটা কার? এই যে জুলাই গণ অভ্যুত্থান হলো, 1400 ছেলে প্রাণ দিল, এখনো শহীদের রক্ত শুকায়নি, তিনি সুবিধা নিয়েছেন। এখানে আরেকটা জিনিস অ্যাড করতে চাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিশ্ববিদ্যালয়ের অনুমোদন নিয়েছেন সেটা বাংলাদেশ সরকারের যে নিয়ম সে নিয়ম অনুযায়ী যে নতুন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুমোদন পেতে হলে 5 কোটি টাকা তাকে জমা রাখতে হবে, সেটা ইয়ে হিসেবে, জামানত হিসেবে, একটা নিশ্চয়তা হিসেবে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের সেই বিশ্ববিদ্যালয়ের অধীনে সেটা ছিল না, 1.5 কোটি টাকা তারা জমা দিয়েছেন, দিয়ে এই অনুমোদন পেয়েছেন। তাহলে সবার ক্ষেত্রে এক নিয়ম, আমি ক্ষমতাবান, আমার ক্ষেত্রে কি আরেক নিয়ম, এমনটা এই বিষয়টা হয়ে গেল না? আমি আপনার প্রশ্নের উত্তর দিতে খুব লজ্জিত হচ্ছি। আমি আসলে আমার কণ্ঠ আটকে আসছে। ক্ষমতায় থেকে এ ধরনের সুবিধা গ্রহণ রাষ্ট্রের জন্য একটি ভীতিকর ব্যবস্থা। এই দৃষ্টান্তটি আপনি যদি ফৌজদারি আকারে আনেন, অপরাধের আকারে আনেন, তাহলে এটি একটি অপরাধ। এই অপরাধের দায় কে নেবে সেটা সরকার জানে, তবে আইন সবার জন্য সমান। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে বর্তমান যে সরকার রয়েছেন তারা এই বিষয়গুলো পূর্ণ বিবেচনা করবে কিনা, এই ব্যাপারে আপনার কি মনে হয় বা করা উচিত কিনা? দেখুন, সরকার মাত্র কয়েক মাস, 1.5 মাস হলো ক্ষমতায় এসেছে। মাননীয় শিক্ষামন্ত্রী চেষ্টা করছেন শিক্ষাকে সবার জন্য সার্বজনীন করার জন্য। তবে এটি পুনর্বিবেচনা করা উচিত এবং তদন্ত করা উচিত কি প্রক্রিয়ায় গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন দেওয়া হলো। শর্তগুলো প্রতিপালনের ক্ষেত্রে এই 3.5 কোটি টাকা মওকুফ করা হলো বা শর্ত থেকে তাকে শিথিলতা করা হলো, এটার জন্য কে কে দায়ী, কেন দায়ী, এটা অনুমোদনটা কে দিয়েছে, এইগুলো একটি নিবিড় তদন্ত হওয়া প্রয়োজন। একই সাথে আমি আপনাকে বলতে চাই যে উনি শুধুমাত্র গ্রামীণ ব্যাংকের ব্যবসায়ী করেন না, উনি রিক্রুটিং এজেন্সির একটা লাইসেন্স নিয়েছেন, আপনি জানেন। এই লাইসেন্সের পেছনে কারা জড়িত, উনি সুবিধাটি কেন দিচ্ছেন? আসলে ব্যাপারটা আমার কাছে খুব অবাক হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থেকে যেসব সুবিধাগুলো নিয়েছেন, একটি রাষ্ট্রের জন্য, একটি সরকারের নির্বাহী প্রধানের দায়িত্বে থেকে এ ধরনের সুবিধা নেওয়া কতটা যৌক্তিক? একে একে উনি সুবিধা নিয়েছেন 666 কোটি টাকা, 666 কোটি টাকা যে টাকাটা গভর্নমেন্টকে তাকে দিতে হবে সেটা মওকুফ করিয়েছেন। একই সাথে আমি খুব আরো অবাক হচ্ছি যে সরকারের থেকে সরকারের শেয়ার বাড়ানো হয়, উনি কমিয়েছেন। 25% গ্রামীণ ব্যাংকের সরকারি শেয়ার থেকে কমিয়ে উনি 10% করেছেন। 15% কাকে দিয়েছেন? আর প্রকৃত অর্থে যে কথাটির, যে বক্তব্যটি নানাভাবে প্রশ্ন আসছে, গ্রামীণ ব্যাংকের মালিক 90% আসলে কারা, কারা এটা পরিচালনা করে, এর শেয়ারের ভাগ কাদের কাছে যায়, আজ পর্যন্ত নিষ্ঠার সাথে জনগণের সামনে উপস্থাপন করা হয়নি। এই যে লুকোচুরি, এই যে অসততা, এই জায়গাগুলো আসলে তদন্ত করার সময় এসেছে। একই সাথে গ্রামীণ কল্যাণ ট্রাস্টের 1043 কোটি টাকার কর ফাঁকি এবং 666 কোটি টাকার কর মওকুফ করিয়ে নেওয়া, বা এই জায়গাগুলো আসলে কার টাকা উনি মওকুফ করছেন, জনগণের স্বার্থটা কি, উনার স্বার্থটা কি, উনার সাথে বাংলাদেশের গণমানুষের সম্পর্কটা কি, এগুলোর অনুসন্ধানে সময় এসছে। এই যে 24-এর আন্দোলনে আমাদের সন্তানেরা জীবন দিল একটি গণতান্ত্রিক সরকারের জন্য, সেই শাহাদাত বরণকারী ছেলেদের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আন্দোলনের প্রতি শ্রদ্ধা রেখে বলছি, আন্দোলনের পরে আপনার প্রতি মানুষের আস্থা ছিল আপনি সততার সাথে রাষ্ট্র চালাবেন, নিষ্ঠার সাথে রাষ্ট্র চালাবেন, কিন্তু না, আপনি আজকে নিজেকেই রাষ্ট্রের সমস্ত সুবিধাগুলো আপনি অনৈতিকভাবে নিয়েছেন। আজকে আমার খুব লজ্জা হয় যখন কালের কণ্ঠ আপনাকে নিয়ে
সংবাদ পরিবেশন করে কিসের দেশ নিজেরটা আগে, এ ধরনের একটি শিরোনাম একজন রাষ্ট্রপ্রধানের জন্য কতটা লজ্জাস্কর, কতটা অনৈতিক। এ লজ্জা শুধু একজন রাষ্ট্রপ্রধানের না, একজন সাবেক রাষ্ট্রপ্রধানের লজ্জা আমাদের জাতির। এই জায়গা থেকে আমাদের ফিরে আসতে হবে। এই প্রত্যেকটা ক্ষেত্রেই তদন্ত হতে হবে, কারণ রাষ্ট্রপ্রধান জনগণের অভিভাবক, রাষ্ট্রপ্রধান গণতান্ত্রিক অভিভাবক, রাষ্ট্রপ্রধান আন্তর্জাতিক চেতনার প্রতীক, দৃষ্টান্তের প্রতীক। সেই জায়গা থেকে আমরা এই বিষয়টির ইতিবাচক তদন্ত প্রত্যাশা করছি। অনেক ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটি তোলার জন্য, এবং কালের কণ্ঠ কর্তৃপক্ষকে ধন্যবাদ এই অনুসন্ধানী প্রতিবেদন করার জন্য। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য। দর্শক, এতক্ষণ দেখছিলেন সকালবেলার সমসাময়িকে আমাদের নিয়মিত আয়োজন। আমরা নিশ্চয়ই পরবর্তীতে আরও কোনো বিষয় নিয়ে পরবর্তী এপিসোডে আবারও কথা বলবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।